আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, পুরো দেশ এবং জাতি আমরা ভয়ানক একটি অস্বস্তিকর অরাজকতার মধ্যে পড়েছি। অরাজকতা মানে যেখানে রাজনীতি নেই, যেখানে রাষ্ট্রের যে আইনকানুন সেটি নেই, অর্থাৎ রাজার যে হুকুম, রাজার যে আজ্ঞা, এটি যখন পালিত হয় না, বরং এটি যখন অপমানিত হয়, উল্টো হয়, বুমেরাং হয়, তখন সেটাকে অরাজকতা বলা হয়। তো আমাদের দেশের এখন সংবিধান সর্বোচ্চ আইনের একটা, যাকে বলা হয়, আধার। তা আমরা সংবিধান নিয়ে কি বলছি? বলছি এটাকে ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান লিখতে হবে। এক পক্ষ বলছে নতুন সংবিধান পুনর্লিখন করতে হবে, আগেরটাকে ঘষে মেজে ঠিক করতে হবে। আর এক পক্ষ বলছে যে না, এই সংবিধান শব্দটাই উপনিবেশিক, ফিউডাল সোসাইটির ধারক বাহক, এটি হবে সংগঠনতন্ত্র, রাষ্ট্র একটি সংগঠন, ফলে এই রাষ্ট্রটি কিভাবে চলবে সেটির তন্ত্র মানে নিয়ম আমরা লিখব। তো কনস্টিটিউশন বলতে সংগঠনতন্ত্র বা গঠনতন্ত্র, এইরকম ব্যাখ্যা এক পক্ষ আসছে। কিন্তু আমরা সংবিধান, বাংলা যে ব্যাকরণগত যে বৈশিষ্ট্য, এটি নিয়ে অনেকে বিতর্ক করছে। বলে সংবিধানের যে আইন কানুন, এটা এখন বলতে গেলে কোথায় আছে কি বলবো? সংবিধান অবমাননা হচ্ছে, রাষ্ট্রদ্রোহ হচ্ছে, বিচার বিভাগের অবমাননা হচ্ছে, এই বিষয়গুলো এখন নাই বললে চলে। যেখানে হাইকোর্টের মহামান্য বিচারপতিরা বিব্রত, অনেক বিচারপতি রাস্তায় বেরোতে পারছেন না, অনেক বিচারপতি পালিয়ে বেড়াচ্ছেন। যেখানে পুলিশের বহু কর্তা কর্মক্ষেত্রে যোগদান না করে পালিয়ে আছেন, পুলিশের কর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং এই মুহূর্তে দুইজন পুলিশের সর্বোচ্চ কর্তা, আইজিপি, তারা জেলখানাতে আছেন, হাতকড়া পরানো অবস্থায় তাদেরকে উঠানো হয়েছে। এবং বেনজির সাহেব, আসার সাহেব সহ শতাধিক, যাকে বলা হয় সুপারস্টার, পুলিশের সুপারস্টার, যাদের প্রচণ্ড প্রতাপে গত 15টা বছর এই রাজপথ, এই জনপথ রীতিমতো কেঁপেছে, তারা সবাই ভেগে গেছে, কেউ নেই। ফলে কি হচ্ছে, 2.25 লক্ষ সদস্য সম্বলিত যে পুলিশ বাহিনী, এখানে অরাজকতা বিরাজ করছে, সমন্বয়হীনতা বিরাজ করছে, এবং কোনো অবস্থাতেই তাদেরকে দাঁড় করানো যাচ্ছে না। গত 3 মাসের মধ্যে পুলিশের আইজি পরিবর্তন হলো, মেট্রোপলিটন পুলিশ কমিশনার পরিবর্তন হলো, অনেক ডিসি, অনেক এসপি, মহানগর পুলিশের ডিসি পরিবর্তন করা হয়েছে, এবং এটি আবার পরিবর্তন করার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই সুফল পাওয়া যাচ্ছে না। মেট্রোপলিটন পুলিশের একেবারে সদ্য যিনি নিয়োগ লাভ করলেন, যিনি রিটায়ারমেন্টে ছিলেন, তো তাকে নিয়ে নিয়োগ দেওয়া হলো। দেখলাম যে তিনি কথা বলার চেষ্টা করছেন, সর্বোচ্চ শক্তি দিয়ে তিনি বলার চেষ্টা করছেন, মনোবল ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু কাজ হচ্ছে না। নতুন যে আইজি সাহেব এসেছেন, মিস্টার বাহার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট অফিসার এভার মেড ইন বাংলাদেশ পুলিশ, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে ইতিহাস, বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যে কয়জন ভালো অফিসার, লেখাপড়া জানা, সম্ভ্রান্ত, তারপর সৎ, দক্ষ, অভিজ্ঞ, এবং দেশ এবং বিদেশে পুলিশ সংক্রান্ত যে সকল আইন কানুন, সে ব্যাপারে তার যে একেবারে বাস্তব অভিজ্ঞতা, এটি এই জমানাতে নজিরবিহীন, মানে দ্বিতীয় বাহার নেই, সেই মানুষটিকে এই সময়টিতে এনে বর্ণানো হয়েছে পুলিশের মহাপরিদর্শক। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাকে দেয়া হয়েছে বা যাকে নেওয়া হয়েছে, খুদা বক্স চৌধুরী ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট পুলিশ অফিসার, সাবেক আইজিপি, এবং লেখাপড়া জানা মানুষ, ভদ্র মানুষ। আমি তার সম্পর্কে, তার গুণাবলী নিয়ে বহুবার প্রশংসা করেছি। তো তিনি এখন প্রধান উপদেষ্টা, মানে ডক্টর
মোহাম্মদ ইউনূসের পুলিশ উপদেষ্টা। কিন্তু তারপরেও অরাজকতা থামেনি। মানে এই নিয়োগের পরে অর্থাৎ নতুন উপদেষ্টাদের নিয়োগ করা হলো, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিয়োগ করা হলো, আইজিপি নিয়োগ করা হলো, কিন্তু কোনো অবস্থাতেই সমস্যার সমাধান না হয়ে বরং বেড়ে গেল। কি বেড়ে গেল? ব্যাটারি চালিত রিক্সাওয়ালা বনাম পায়ে চালিত রিক্সাওয়ালা, তাদের বিরোধ। তারপর সরোয়ার্দী কলেজ, তারপরে তিতুমির কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, ডেমরার একটা কলেজ, মোল্লা কি মোল্লা কলেজ যেন, তার সঙ্গে সঙ্গে আরও 30টি কলেজ, এদের যে মারামারি কাটাকাটি এবং পারস্পরিক ক্ষোভ বিক্ষোভ, এমনটি বিশ্বাস করেন আমি আমার জন্মের পরে দেখা তো দূরের কথা, কল্পনাও করিনি। যেটি হচ্ছে, এটিকে লুটতরাজ বলা যাবে না, এটাকে ডাকাতি বলা যাবে না, এটা যেন কি, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান আক্রমণ করছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত জানালা দরজা ভাঙচুর করছে, তারপরে ফার্নিচারগুলো নিয়ে আসছে, ল্যাপটপ কম্পিউটার থেকে শুরু করে সব কিছু তছনছ করছে। সরোয়ার্দী কলেজের কর্তৃপক্ষ তারা বলেছে 15 থেকে 20 কোটি টাকা তাদের লোকসান হয়েছে। আর ডেমরার যে কলেজটি সরোয়ার্দী কলেজের আর কবি নজরুল কলেজের ছেলেরা আক্রমণ করেছে, তাদের ফলে তাদের 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ইতিমধ্যে আজকে আমি যখন ভিডিওটি করছি, সোমবার দিন 25শে নভেম্বর তারিখে এখানকার খবর হলো যে এইখানে প্রায় 7 জনের অধিক, 7 জন আর 3 জন, 10 জনের মতো ছাত্র নিহত হয়েছেন বলে সামাজিক মাধ্যমে এসেছে। কালকে পত্রিকায় আসলে বোঝা যাবে। দুঃখজনক, দুঃখজনক, দুঃখজনক। এবং কলেজের যারা প্রধান, তারা যেভাবে আর্তচিৎকার করে কাঁদছেন, প্রিন্সিপাল যারা আছেন তারা যেভাবে কাঁদছেন, এই কান্না আমি কখনো দেখিনি, কখনো শুনিনি। এরপর বাংলাদেশের দুটো বৃহৎ পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুটো পত্রিকার বিরুদ্ধে যে ক্ষোভ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, সহিংসতা হচ্ছে, স্যাটায়ার হচ্ছে এবং যে সকল কর্ম এবং কাণ্ড এগুলো পরিচালিত হচ্ছে, এই যেন যুদ্ধের দামামা। আবার এই যুদ্ধের দামামা যখন শুরু হয়ে গেল এই গত 3 দিন ধরে, অর্থাৎ শনি রবি সোম, 3 দিন, আজকের দিন পর্যন্ত চলছে। আগামীকাল কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানে। এর মধ্যে আবার দুটো কলেজ ভীষণ রকম তারা মারামারি করেছে। একটি কলেজ হলো সেই পলিটেকনিক কলেজ তেজগাঁর, আরেকটা হলো তেজগাঁর যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে সেটা। দুটি খুব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানের ছাত্ররা মারামারি করলো এবং এখনও পর্যন্ত আজকে রাতে আমি যখন ভিডিও করছি, সামাজিক মাধ্যমে আতঙ্কিত লোকজন বলার চেষ্টা করছেন, প্রশাসনকে সতর্ক করার চেষ্টা করছেন যে এখানে আজকে রাতেও মারামারি হতে পারে। এ কী দৃশ্য, একে এমন কেই হলো? এবং এরকম একটা ঘটনা ঘটবে, এটা গোয়েন্দা সংস্থা যদি টের নাও পেয়ে থাকে, কিন্তু সরকারের একজন উপদেষ্টা মিস্টার মাহফুজ, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাস্টার মাইন্ড বলে থাকেন, তিনি বেশ কয়েকদিন আগে বলেছিলেন যে যুদ্ধটি যখন অনিবার্য, তখন তো যুদ্ধটি করতেই হবে। এই যে এখন যা কিছু হচ্ছে, এটা কি যুদ্ধ, এটা কি অরাজকতা, এটা কি বিপ্লব, এটা কি প্রতি বিপ্লব, নাকি এটা কি? কিন্তু আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা যারা আমজনতা, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা করেন, ছোটোখাটো চাকরি যারা করেন, কেউ ড্রাইভার, কেউ পিয়ন, কেউ রিক্সা চালক, কিংবা কেউ যাকে বলা হয় তরকারি বিক্রেতা, গিয়ে দেখেন প্রতিটি মানুষ আহাজারি করছে। আমি আজকে বাজারে গেলাম মাছ কেনার জন্য, তো যে মাছ তারা কিনে নিয়ে এসছে 550 টাকা করে কেজি, বিক্রি করবে 650 করে। বাজারের অবস্থা এমন খারাপ, কোনো ক্রেতা নেই, কিন্তু মাছ ভরা বাজার। তখন এই যে 400 টাকা, 450 টাকা, 350 টাকা এই দামে এই মাছগুলো বিক্রি করছে। একদিনে এই ব্যবসায়ীরা সব ফুতুর হয়ে যাচ্ছে, তারপর তারা কিন্তু বিক্রি করতে পারছে না। গরু জবাই করেছে মাংসের দোকানদার, দেখা যাচ্ছে যে গরুর মাংসগুলো বিক্রি হচ্ছে না।
তার কস্টিং আছে হয়তো 600 টাকা করে, কিন্তু সে ওইভাবে বিক্রি করতে পারছে না। তারপর মুদির দোকানেরও একই অবস্থা। এখন বলেন তো কিভাবে একটা মানুষ চলবে? এখানে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যে অস্থিরতা তৈরি হয়েছে, এটার শেষ কোথায়? কিংবা এটা কিভাবে নিষ্পত্তি হবে? বিএনপি বলছে নির্বাচন দেয়া হোক। নির্বাচনে ধরুন বিএনপি এলো, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন। কিভাবে তিনি তো মহামানব নন। তার হাতে কোনো জাদুর কাঠি নেই। তিনি একটা সিস্টেম উপর এসে বসবেন। এখন যে সিস্টেমটা রয়েছে সেখানে তারেক রহমান সাহেব তো দূরের কথা, যদি যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সফলতম সম্রাট, সম্রাট জাস্টিনিয়ান, সম্রাট কনস্টান্টাইন, কিংবা ধরুন আবুল আব্বাস আর সাফা, প্রথম আব্বাসীয় খলিফা, যিনি সেই আব্বাসীয় বিপ্লবের পর অর্থাৎ উমাইয়াদের পতনের পর ক্ষমতা লাভ করেছিলেন। তো তিনি এবং তার যে ভাই আবুল মনসুর, খলিফা আল মনসুরের ছেলে হাদি, হাদির ছেলে হারুনা রশিদ, হারুনা রশিদের ছেলে হল আল মামুন। তো পুরো বাগদাদকে এবং মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আবুল আব্বাস আর সাফা, তার ভূমিকা, তাকে বলা হয় রক্তপিপাসু, কিন্তু রক্তপিপাসু হয়েও তিনি রক্ত গঙ্গা বয়ে দিয়ে কিন্তু একটা স্ট্যাবিলিটি এনেছিলেন। তো তাকেও যদি আমার কাছে মনে হয় যে এই বাংলায় এই মুহূর্তে বসিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হয় না যে তিনি পারবেন। কিংবা ধরুন মাও সেতু, তিনি প্রায় 1 কোটি লোকের উপরে 3-4 কোটি লোককে মেরে ফেলেছিলেন। স্ট্যালিন 2 কোটি লোককে একদম ম্যাটিকুলাসলি প্রতিদিন তালিকা করে করে 2 কোটি লোককে তিনি মেরে ফেলেছিলেন, শান্তি স্থাপন করেছিলেন। কিন্তু এখন এই যে বাংলাদেশের যে অরাজকতা, সেখানে আপনি বলেন তো কাকে মারবেন? আওয়ামী লীগকে মারবেন? আওয়ামী লীগ তো পালিয়ে আছে। বিএনপিকে মারবেন? বিএনপি নির্বিষ হয়ে বসে আছে। জামাতকে মারবেন? জামাত কি করছে বলেন? জামাত এই 5 তারিখের আগ পর্যন্ত সবাই পলাতক ছিলেন। এই যা শুধুমাত্র ডক্টর শফিক কিছু কথাবার্তা বলছেন। আপনি কাকে মারবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে? পুলিশের যে সকল কর্মকর্তা অন্যায় করেছে, জুলুম করেছে, তারা সবাই পালিয়ে গেছে। যারা এখানে আছে, এই মুহূর্তে আছে, বেশিরভাগই হতাশাগ্রস্ত। তো আপনি কাকে মারবেন? কাকে গুলি করবেন? কাকে শাস্তি দিবেন? এই 18 কোটি মানুষের মধ্যে অলমোস্ট 65% যে তরুণ সম্প্রদায়, যাদের বয়স 35-এর নিচে বা 40-এর নিচে, এরকম একটা ইয়াং জাতি, ইয়াং ন্যাশন পৃথিবীতে আর নেই। তো এই যে 35 বছর যার বয়স, সে 15 বছর ধরে কোনো জীবনে ভোট দিতে পারেনি। নতুন এই যে যারা 65%, তাদের চিন্তা চেতনা এলোমেলো, অস্থিরতা, এবং আপনি কোনো অবস্থাতেই তাদেরকে 1 ঘন্টা স্থির বসাতে পারবেন না। তাদের কাছে তাহেরির জিকির ভালো লাগে, তাদের কাছে যাকে বলা হয় পিনাকির বক্তব্য ভালো লাগে, সেফায়েতুল্লাহ সেফুর গালাগাল তাদের ভালো লাগে, তাদের কাছে হিরো আলমের গান নাচ ভালো লাগে, তৌহিদ আফ্রিদিকেও তারা ভালোবাসে। তারপর অন্য যে সকল ইউটিউব সেলিব্রিটি যারা রয়েছেন, আমি এই মুহূর্তে তাদের অনেক নাম বলছি না, বিকজ তাদের সংখ্যা অনেক বেশি। তো তাদেরকেও ভালো লাগে। এবার এই সমস্ত লোকজন দেখা যাচ্ছে যে পরিমণিকেও তারা ভালোবাসে। আবার কি বলবো, নামাজ কালাম তারা পছন্দ করে, ধর্মকর্ম করে তারা জান্নাতে যেতে চায় এবং 70 জন হুর তারা অর্জন করতে চায়। এই জিনিসগুলো তাদের মধ্যে রয়েছে। একটা বিশাল শ্রেণী নেশাগ্রস্ত হয়ে গেছে, ফেন্সিডিল খাচ্ছে, গাঁজা খাচ্ছে, অন্যান্য নেশা নিচ্ছে, সীসা নিচ্ছে। তারপর পরিবারের মধ্যে বাবা দুর্নীতিবাজ, মা দুর্নীতিবাজ, পুরো পরিবার ব্রোকেন। সারা দিন কি করে, কেউ হয়তো দেখা যাচ্ছে শুধু মদের উপর আছে, ক্লাবের উপর আছে, সব মিলে পুরো সমাজের মধ্যে যে একটা বন্ধন থাকে, সেই বন্ধনটা গত 15 বছরে ধীরে ধীরে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই যে একটা অস্থির, অসুস্থ, অস্বাভাবিক সমাজের মধ্যে আমরা পড়ে গিয়েছি, এর শেষ কোথায়? এর সমাধান কি?
আমাদের কি করা উচিত, আমাদের কি বলা উচিত, সেই সৈয়দ শামসুল হকের সেই বিখ্যাত কথা নুরুল দিনের সারা জীবন, যে আসলে আমরা সবাই গোল হয়ে বসি, ঘন হয়ে বসি, কাছাকাছি হয়ে বসি, একে অপরের আত্মার কথাগুলো শুনি, কষ্টের কথাগুলো শুনি, ইগো ত্যাগ করি। এবং আমরা যদি সেই কাজগুলো করতে না পারি, আমাদের এই সোনার বাংলা, আমাদের এই ধনে ধান্যে পুষ্পে ভরা এই যে বাংলাদেশ, এই নদীমাতৃক বাংলাদেশ, এ আমার প্রিয় মাতৃভূমি, এ জ্বলতে থাকবে মসুলের মতো, মানে ইরাকের মসুলের মতো, জ্বলতে থাকবে বৈরুতের মতো। বারুদের গন্ধ যেভাবে লেবাননের রাজধানী বৈরুতকে তছনছ করে দিচ্ছে। তো সেই অবস্থা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।